নবম দশম শ্রেণীর স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি সুফলা মারিয়া রিবেরু সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের পড়ার বিষয় শিক্ষা ও মনুষ্যত্ব, এবং এটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। আমরা গত ক্লাসে এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটির অল্প একটু পড়েছিলাম, একটা ক্লাস নিয়েছিলাম। আশা করি সেটুকু তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা আরেকটা অংশে চলে যাব। যেটুকু পড়িয়েছিলাম সেখান থেকে তোমরা যেটুকু বুঝতে পেরেছ সেটুকু আমরা একটু আলোচনা করি। সেখানে আমরা দেখেছিলাম যে মানুষের দুটি সত্তা রয়েছে, একটি হচ্ছে জীবসত্তা আর একটি হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। এবং লেখক আমাদের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, এবং সেটার নিচতলা হচ্ছে জীবসত্তা এবং উপরের তলা হচ্ছে মানব সত্তা। দেখো এখানে বন্ধুরা, মানুষ হতে মনুষ্যত্ব লাগে। দেখতে মানুষের মতো হলেই মানুষ হওয়া যায় না। তারপরে আমরা জন্ম নিয়েছি মানুষ হিসেবে, কিন্তু যদি আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা না থাকে তাহলে আমরা মানুষের মতো দেখতে, কিন্তু আসলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো না। এখানে আরেকটা বাণী রয়েছে, সেটা হলো মানুষ হলেই কি মনুষ্যত্ব থাকে? মনুষ্যত্ব আছে যার, মানুষ বলো শুধুমাত্র তাকে। তাহলে এখন এই সময়ে আমাদের জীবন গঠনের সময়, এবং এই শিক্ষার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটাই আমাদের প্রকৃত অর্থ বহন করবে। এবং আমরা এই যে শিক্ষা লাভ করছি, এই শিক্ষার আমরা কিভাবে আমাদের জীবনে আয়ত্ত করছি, এবং সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিপার্শ্বিক জীবনে সব কিছুর মধ্যে আমরা কিভাবে নিজেদেরকে অন্যের মাঝে তুলে ধরছি, সেখানেই কিন্তু আমাদের পরিচয়টা বোঝা যায়। তাহলে আমরা যেটুকু বুঝতে পেরেছি সেখান থেকে আমরা এটুকু জানতে পেরেছি যে আমাদের জীব সত্তা রয়েছে ঠিকই, কিন্তু এর মধ্যেও আমাদের আরেকটি যে সত্তা রয়েছে মানব সত্তা, এবং মানব সত্তা বা সেটা মনুষ্যত্ব বোধ, সেটা আমাদের কতখানি রয়েছে সেটাই আমাদের প্রকৃত পরিচয় বহন করে। তাহলে আজকে আমরা পড়ব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের দ্বিতীয় অংশ। তাহলে বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটিতে অংশগ্রহণ করো। এবং আমরা জানি যে এই যে শিক্ষা লাভের জন্য আমাদের বই পড়ার কোনো বিকল্প নেই। সেখানে শুধু পাঠ্যপুস্তক না, আমাদের অজানা বিষয় জানার জন্য কিন্তু আমাদের এই বই পড়া আবশ্যক। এবং পাঠ্যপুস্তকের সাথে সাথে আমাদের আরও আনুষঙ্গিক বই পড়া প্রয়োজন, এবং সেই বইগুলো পড়লেই আমরা কিন্তু প্রকৃত অর্থে যে আরেকটা যে আমাদের জগৎ রয়েছে, মনের জগৎ, সেই মনের জগতে আমরা বিচরণ করতে পারবো। তাহলে দ্বিতীয় অংশ থেকে আমরা শুরু করছি। এখানে রয়েছে, তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য। তাহলে আমাদের এর আগে লেখক বলেছিল যে অর্থ সাধনাই জীবন সাধনা নয়, অর্থাৎ শুধু অর্থই আমাদের জীবনে তেমন কোনো কিছু বয়ে আনতে পারে না, এবং এই শিক্ষার মাধ্যমেই আমরা কিন্তু আমাদের জীবনের যে মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি আমরা উপলব্ধি করতে পারব। তাই অন্য চিন্তার জন্য যে আমাদের এত চিন্তা, সারাক্ষণ চিন্তা ভাবনা, সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং লেখক এখানে বলেছে যে এই অন্য চিন্তা থেকে যে যারা এই অন্য চিন্তা নিগড় থেকে, অর্থাৎ অন্য চিন্তা সারাক্ষণ করছে, সেখান থেকে বের হয়ে
যে মনুষ্যত্ব বা মানব সত্তার দিকে ধাবিত হওয়ার চেষ্টা চলছে। যারা এই চেষ্টা করছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। তার লেখক বলেছেন যে ঠিক আছে, যারা সেই অন্য চিন্তার দিক থেকে তারা বের হয়ে মানব সত্তার ঘরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই সম্বন্ধে যদি তাদের লক্ষ্য স্থির না থাকে, তাহলে সেই লক্ষ্য স্থিরটা যদি সাময়িক থাকে, তাহলে হয়তো অল্প একটু দূরত্বে গিয়ে সেটা আবার অন্য চিন্তার ঘরেই ফিরে আসতে পারে। অর্থাৎ সেই লক্ষ্যে মানব সত্তার ঘরে সে পৌঁছতে পারবে না। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্ধ অর্থাৎ আমরা জানি যারা জেলখানায় বন্দি থাকে, সেখানে যারা জেলখানায় থাকে বা কারাগারে থাকে, তাদের সেখানে আহার অর্থাৎ খাবার পরিমাণ মতোই দেওয়া হয়। কিন্তু যারা সেখানে থাকে মানুষ তাদেরকে কতটুকু মূল্যায়ন করে, অর্থাৎ যারা কারাগারে থাকে তাদেরকে কিন্তু আমরা কারাগারেরই মনে করি। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে। তাহলে এখানে কতগুলো লেখক এই ব্যক্তিদের সাথে তুলনা করেছেন। লেখক বলেছেন যে যারা প্রচুর অন্ন বস্ত্র পায় এবং যারা কারাগারে থাকে, তারা সেখানে বাইরে আলো বাতাস পায় না এবং তাদেরকে খাদ্য বস্ত্র এগুলো দেওয়া হয়। কিন্তু অনেকে আছে যারা সেখানে সেই আহার পায় বলে বা অন্ন বস্ত্র অর্থাৎ জৈবিক যে চাহিদা সেটা পায় বলেই তারা সেখানে সেই অবস্থাকেই স্বর্গের মতো মনে করে। কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। অর্থাৎ তারা সেই স্থানকে স্বর্গের মতো মনে করে, কিন্তু আসলে প্রকৃত অর্থে তা স্বর্গ নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। তাহলে লেখক এখানে বলছে যে যারা সে কারাগারে থাকে, অর্থাৎ আমরা জানি যে মানুষ যারা কখনো অন্যায় বা পাপ করে তাদেরকে সেখানে কারাগারে গিয়ে শাস্তি ভোগ করতে হয় এবং মানুষের মনের মধ্যেও এরকম কারাগার থাকে যা মনুষ্যত্বের আলো হওয়ার বঞ্চিত। অর্থাৎ যারা এই জীবসত্তা নিয়ে এত বেশি ব্যস্ত, তাদের মধ্যে যে মানব সত্তা বলে আরেকটা স্থান রয়েছে, আরেকটা ক্ষেত্র রয়েছে, সেটা মানুষ ভুলে যায়। এবং এখানে লেখক বলেছে যে যদি বাইরে আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্নবস্ত্র পেলেও, অর্থাৎ যারা এই মানব সত্তার দিকে তারা ধাবিত হচ্ছে এবং তার মানব সত্তার ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে, তারা কিন্তু সেই কারাগারকে কারাগারই মনে করবে, যদিও তাদের বিভিন্ন চাহিদা মেটানো হয়। এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। অর্থাৎ সে কারাগারে মোটেও সন্তুষ্ট নয়, এর বাইরে যে আরেকটা মানব সত্তা বা মনুষ্যত্ব রয়েছে সেখানে কিভাবে পৌঁছবে সেটাই তার একমাত্র লক্ষ্য। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? তাহলে এই একটা পাখি সে আকাশে বাতাসে নিজের মতো স্বাধীন মতো সে ঘুরে বেড়ায়, সে গান গায়, ডাকে, কিন্তু একটা খাঁচায় যদি তার খাবার দিয়ে তাকে ডাকা হয় বা তাকে বন্দি করার চেষ্টা হয়, সে কিন্তু কখনোই সেই খাবার খাওয়ার জন্য খাঁচায় বন্দি
হবে না। সেরকমই অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ও। অর্থাৎ মুক্তি বলতে এখানে লেখক আমাদের মনের মুক্তিকে বুঝিয়েছেন। আমরা জানি যে অন্ন বস্ত্র আমাদের জীবনের চলতে গেলে, আমাদের জীবনযাপন করতে গেলে সেটা অত্যাবশ্যকীয় প্রয়োজন। কিন্তু এই জৈবিক প্রয়োজনকে যদি আমরা এই মনুষ্যত্বের চেয়ে বেশি প্রাধান্য দিই, তাহলে সেখানে আমাদের মনুষ্যত্ব বোধটি হারিয়ে যায়। আর তাই আমাদের প্রয়োজন শিক্ষা, এবং এই শিক্ষার সংস্পর্শে এসেই আমরা কিন্তু আমাদের যে মনের মুক্তি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করি, এবং সেটি আমাদের জীবসত্তার ঘরে যে অন্ন বস্ত্রের চাহিদা রয়েছে সেই চাহিদার চেয়েও অনেক বড় ভূমিকা রাখে। তাই এই শিক্ষার ফলেই কিন্তু আমরা এই মনুষ্যত্বের পরিচয়টা বা বোধটি পেয়ে থাকি। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। আত্মপ্রকাশ এর অর্থ হচ্ছে নিজেদেরকে প্রকাশ করা। আর একটি সমাজে বা রাষ্ট্রে মানুষের আত্মপ্রকাশের স্বাধীনতা, অর্থাৎ যখন আমি নিজের মতামত সেখানে প্রকাশ করতে পারি, সেটাই হচ্ছে বড় স্বাধীনতা। এবং এই শিক্ষা লাভ ছাড়া আমাদের আত্মপ্রকাশের প্রকৃত যে তাৎপর্য এটা আমরা বুঝতে ব্যর্থ হয়ে যাই। আর আত্মপ্রকাশের সুযোগ যদি না থাকে তাহলে সেখানে আমরা পরাধীনতার শিকার হয়ে যাই। এ কারণে শিক্ষার মাধ্যমে যদি আমরা আত্মপ্রকাশ না ঘটিয়ে থাকি তাহলে সেখানে আমাদের প্রকৃত মুক্তি লাভ হয় না। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে। অর্থাৎ তাহলে আমাদের এই অন্ন বস্ত্রের সমাধান, অর্থাৎ জীবসত্তার ঘরে যে আমাদের যে বিষয়টি রয়েছে সমস্যা, সবগুলো সমাধানের চেষ্টা করতে হবে। তবে আমাদের যে শিক্ষার মাধ্যমে আমাদের মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, এবং আমরা যে আমাদের মনের যে আরেকটা জগৎ রয়েছে সেই জগতের মুক্তির দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই জীবসত্তার ঘরে কাজ করতে হবে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত করতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। তাহলে বন্ধুরা এখানে বলেছে যে ক্ষুধ পিপাসা অর্থাৎ আমাদের যে ক্ষুধা তৃষ্ণা রয়েছে সেই ক্ষুধা তৃষ্ণার জৈবিক প্রয়োজনের কথাকেই বোঝানো হয়েছে। এবং আমরা জানি আমাদের শরীর ও মন, অর্থাৎ আমাদের শরীরের সাথে আত্মার দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের এই দুটোর তৃপ্তি কিন্তু ঘটাতে হয়। তবে জৈবিক প্রয়োজন মিটলে মানুষ এই মনের প্রয়োজন মেটানোর প্রতি মনোযোগী হয়ে ওঠে। তবে ক্ষুধ পিপাসা অর্থাৎ আমাদের যে জৈবিক চাহিদা রয়েছে, অন্ন বস্ত্রের চাহিদা রয়েছে, সেখানে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আমাদের ওগুলো প্রয়োজন মেটাতে হবে, সাথে সাথে আমাদের আত্মার যে আত্মিক একটি প্রয়োজন রয়েছে, অর্থাৎ মনুষ্যত্বের যে দিকটি রয়েছে সেখানেও আমাদেরকে যেতে হবে, অর্থাৎ সেদিকে ধাবিত হতে হবে। তবে আমাদের এই ক্ষুধ পিপাসা অর্থাৎ অন্ন বস্ত্রের চাহিদার তৃপ্তিকে রেখেই, অর্থাৎ অন্ন বস্ত্রের চাহিদার তৃপ্তিটা যদি আমরা না পেয়ে থাকি তাহলে সেখানে আমাদের যে মানব সত্তার জগৎ রয়েছে সেখানে আমরা যেতে পারবো না। একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্ন বস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর দিয়ে যাবে না। অর্থাৎ এই যে একটা বড় লক্ষ্য, আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের দৃষ্টি কোন দিকে।
আমরা যে যে দেখেছি যে লেখক আমাদের বলেছেন দুটি সত্তা, জীবসত্তা এবং মানব সত্তা। তবে জীবসত্তাকে লেখক গুরুত্ব দিয়েছেন, তবে সেখানে অধিকতর নয়। যদি আমরা জীবসত্তার ঘরে পুরোপুরি মন স্থির রাখি, সেখানে আমরা আমাদের মনুষ্যত্ব বোধ সেটা হারিয়ে ফেলব। এর জন্য আমাদের অন্ন বস্ত্রের সমাধান করতে হবে, তবে সেটা যথাযথভাবে করে সেখান থেকে আমাদের এর চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে মানব সত্তার ঘরে। এবং শিক্ষা যদি আমরা লাভ করি, এই শিক্ষাই আমাদেরকে অন্ন বস্ত্রের চাহিদা মেটানোর পাশাপাশি এর চেয়ে যে আরেকটা বড় জগৎ রয়েছে আমাদের মানবিক দিক, সেই দিকের যাওয়ার জন্য এই শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাই আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এইটুকু বুঝতে পেরেছ। আমরা নেক্সট ক্লাসে আবার আরেকটু পড়ব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।